সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কিউবাকে ঘিরে রাশিয়া চীনের গোয়েন্দা তৎপরতায় নতুন উদ্বেগ যুক্তরাষ্ট্রের। এদিকে চীন পাকিস্তানের আয়রন ব্রাদার্স সম্পর্ক শান্তি কূটনীতির জটিল সমীকরণ। অপরদিকে লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। এবং সবশেষে থাকছে, আমি মোদির বড় ভক্ত ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কিউবাকে ঘিরে রাশিয়া চীনের গোয়েন্দা তৎপরতায় নতুন উদ্বেগ যুক্তরাষ্ট্রের। কিউবায় রাশিয়া ও চীনের গোয়েন্দা কর্মকাণ্ড সম্প্রসারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা। এর ফলে মার্কিন ভূখণ্ডের কাছাকাছি বিদেশি নজরদারি কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আরও বেড়ে গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, বেইজিং ও মস্কো কিউবায় তাদের ইলেকট্রনিক নজরদারি সুবিধা উন্নত করেছে এবং 2023 সাল থেকে সেখানে গোয়েন্দা কর্মীর সংখ্যা বৃদ্ধি করেছে। খবর আনাদোলু এজেন্সির। কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্থাপনাগুলো এমনভাবে অবস্থান করা হয়েছে যাতে মার্কিন ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে থাকা মার্কিন সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। এর মধ্যে টাম্পায় অবস্থিত ইউএস সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যুক্ত যোগাযোগ এবং মায়ামির কাছে থাকা ইউএস সাউদার্ন কমান্ডের সঙ্গে সম্পর্কিত যোগাযোগও অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই মূল্যায়নে কিউবায় 18টি পরিচিত সংকেত গোয়েন্দা স্থাপনা শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, চীন 3টি স্থাপনা পরিচালনা করছে আর রাশিয়া পরিচালনা করছে 2টি। কিছু স্থাপনা কিউবার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় বলে ধারণা করা হয়। বাকি স্থাপনাগুলো কিউবার মালিকানাধীন বলে জানা গেছে। ওয়াশিংটন এই ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পশ্চিম গোলার্ধে তাদের উপস্থিতি শক্তিশালী করার একটি বৃহত্তর প্রচেষ্টা হিসেবে দেখছে। ট্রাম্প প্রশাসন এই গোয়েন্দা তথ্যগুলোকে হাভানার প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণের যুক্তি হিসেবে ব্যবহার করেছে। তাদের মতে, কিউবা এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কাছাকাছি রাশিয়া ও চীনের কার্যক্রম পরিচালনার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিউবার গোয়েন্দা কর্মকাণ্ড নাকি দ্বীপটির দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি গুয়ান্টানামো বের আশেপাশে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের নির্দেশনার পর যুক্তরাষ্ট্র কিউবার উপর নজরদারি বাড়িয়েছে, যার মধ্যে ড্রোন উড্ডয়ন এবং স্যাটেলাইট পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং কিউবার উপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটনের বিরুদ্ধে মিথ্যা দাবি ছড়ানোর অভিযোগ তুলেছে। রাশিয়া এই প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাশিয়া প্রকাশ্যে হাভানার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছে এবং কিউবার প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করেছে। এদিকে চীন পাকিস্তানের আয়রন ব্রাদার্স সম্পর্ক শান্তি কূটনীতির জটিল সমীকরণ। 1963 সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত নেয়। হংকংয়ের আয়তনের প্রায় 5 গুণ বড় একটি ভূখণ্ড তারা চীনের কাছে হস্তান্তর করে। বেইজিংয়ের সঙ্গে একটি সীমান্ত চুক্তির আওতায় পাকিস্তান কারাকোরাম পর্বতমালার অন্তর্গত প্রায় 5180 বর্গ কিলোমিটার এলাকা শাক্সকাম উপত্যকার নিয়ন্ত্রণ চীনের কাছে দেয়, যা ভারত কাশ্মীরের অংশ হিসেবে দাবি করে। এই চুক্তির পেছনে একটি কৌশলগত যুক্তি ছিল, পাকিস্তানের ওই অঞ্চলের ওপর একচ্ছত্র সার্বভৌমত্ব ছিল না এবং সেই বিরোধ আজও অমীমাংসিত রয়ে গেছে। তবে চীন 1962 সালের সীমান্ত যুদ্ধে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছিল এই চুক্তির মাত্র 3 মাস আগেই। পাকিস্তানের তৎকালীন নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছায় যে বিতর্কিত পার্বত্য অঞ্চলের ওপর এককভাবে ভারতের দাবির মোকাবেলা করার চেয়ে সেই এলাকার নিয়ন্ত্রণ চীনের হাতে থাকা বেশি যৌক্তিক। বিশ্লেষক আবিদ হুসেন আল জাজিরায় এভাবেই পাকিস্তান ও চীনকে আয়রন ব্রাদার্স বা লৌহ ভাই হিসেবে উল্লেখ করেছেন। নিবন্ধে তিনি লেখেন, 6 দশকেরও বেশি সময় আগের শাক্সকাম উপত্যকাকে চীনের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সমাজতন্ত্র এবং ধর্মের ভিত্তিতে গঠিত দুই দেশ এক সুতোয় বাঁধা পড়েছিল। আর এই দীর্ঘস্থায়ী সম্পর্কের বড় একটি অংশ জুড়ে রয়েছে ভারতের সঙ্গে উভয়েরই যৌথ শত্রুতা। গত 21শে মে চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উদযাপিত হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে গত সপ্তাহে পাকিস্তানের জাতীয় সংসদে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় 23শে মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি উচ্চ পর্যায়ের সরকারি ও সামরিক প্রতিনিধি দল নিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যান। আদিদ হুসেনের মতে, কূটনৈতিক সম্পর্কের এই বিশেষ বর্ষপূর্তিতে দুই দেশের যৌথ বিবৃতি, জনসম্মুখে দেওয়া বক্তব্যগুলোতে গত কয়েক দশক ধরে ব্যবহৃত পরিচিত শব্দগুলো
নামগুলোই প্রতিধ্বনিত হতে দেখা যায়, যেমন আয়রন ব্রাদার্স, সব আবহাওয়ার বন্ধু, কিংবা যাদের সৌহার্দ্য পাহাড়ের চেয়ে উঁচু এবং সাগরের চেয়ে গভীর। তবে আনুষ্ঠানিক এই উৎসবের আড়ালে দুই প্রতিবেশীর সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের পাতায় রয়েছে চীনের কাছে বিতর্কিত ভূখণ্ড হস্তান্তর, একটি গোপন পারমাণবিক চুক্তি যার কথা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, এবং 1971 সালে আমেরিকার সঙ্গে চীনের দ্বৈতিক যোগাযোগের পথ তৈরিতে পাকিস্তানের ঐতিহাসিক মধ্যস্থতা। দুই দেশের এক শত্রু। 1949 সালের অক্টোবরে গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার 6 মাসের মধ্যে 1950 সালের জানুয়ারি বেইজিংকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এই পদক্ষেপকে অনেকে সাহসী এবং প্রগতিশীল হিসেবে বর্ণনা করলেও এর মূলে ছিল সম্পূর্ণ কৌশলগত বাধ্যবাধকতা। 1947 সালের অগাস্টে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর রাষ্ট্র হিসেবে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করার প্রয়োজন ছিল ইসলামাবাদের। ফলে আদর্শের চেয়ে এখানে ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তার হুমকি বেশি প্রাধান্য পেয়েছিল। আমেরিকায় অবস্থানরত পাকিস্তানের সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও গবেষক ফিরোজ হাসান খান বলেন, চীনের সঙ্গে সম্পর্কটি সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল। চীনা নেতারা সে সময় বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান চীনের শত্রু নয়। বেইজিং বুঝতে পারে পাকিস্তানের মূল উদ্বেগ কেবল ভারতকে নিয়ে, যার সঙ্গে 1948 সালে তারা ইতিমধ্যেই একটি যুদ্ধ লড়েছে। অন্যদিকে বেইজিং নিজেও তখন দিল্লির প্রতি ক্রমশ সন্দিগ্ধ হয়ে উঠেছিল। পারমাণবিক গোপনীয়তা। বাস্তবতা হলো দুটি বিশেষ ঘটনা চীন পাকিস্তান সম্পর্কের প্রকৃত ভিত্তি তৈরি করেছে। এর প্রথমটি ছিল পূর্বে উল্লেখিত সাকস্কাম উপত্যকা হস্তান্তর, যার নেপথ্যে ছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। দ্বিতীয় ঘটনাটি হল দুই দেশের পরমাণু সহযোগিতা। 1974 সালে ভারত যখন পোখরানে প্রথম পরমাণু পরীক্ষা করে, তখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঘোষণা করেছিলেন যে কোনো মূল্যেই হোক পাকিস্তানও এই ক্ষমতা অর্জন করবে। এর ঠিক 3 বছর আগে 1971 সালের ডিসেম্বরে যুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পরাজয় ঘটে, যার ফলে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এবং প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য সমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় সামরিক সমর্পণের ঘটনা। ভারতের 1974 সালের পরীক্ষা সেই জরুরি অবস্থাকে আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে চীন পাকিস্তানকে অস্ত্রের নকশা এবং অন্তত 2টি পরমাণু বোমার জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করেছিল। তবে আনুষ্ঠানিকভাবে দুই দেশই এটি অস্বীকার করেছে। 1998 সালের মে মাসে ভারত পারমাণবিক পরীক্ষার 14 সপ্তাহ পর পাকিস্তান যখন চাগাইতে পাল্টা পরীক্ষা করে, তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে বাধা দিয়েছিল চীন। তবে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত সর্দার মাসুদ খান এই সম্পর্ককে খাঁটি লেনদেন ভিত্তিক বলতে নারাজ। তিনি বলেন, বেইজিং বছরের পর বছর ধরে পাকিস্তানের এই ভূমিকাকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছে। তার মতে 2015 সালে শুরু হওয়া 3000 কিলোমিটার দীর্ঘ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বর্তমান প্রতিরক্ষা সহযোগিতা আসলে 1970-এর দশকে তৈরি হওয়া সেই সামরিক বিশ্বাসের চূড়ান্ত রূপ। অর্থনৈতিক করিডোর। চীন ও পাকিস্তান এর আগেও একটি বিশাল করিডোর তৈরি করেছিল। 1960 সালে কারাকোরাম হাইওয়ে নির্মাণের কাজ শুরু হয়, যেটি বিশ্বের অন্যতম দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে 1300 কিলোমিটার রাস্তা তৈরির কাজ। এই প্রকল্প শেষ হতে প্রায় 2 দশক সময় লেগেছিল এবং এতে প্রায় 810 জন পাকিস্তানি শ্রমিক এবং 200 জন চীনা ইঞ্জিনিয়ার ভূমিস্লাইড ও পাহাড় থেকে পড়ে মারা যান। গিলগিটের একটি স্মৃতিসৌধে এখনও 140 জন চীনা শ্রমিকের সমাধি রয়েছে। এই মহাসড়কটি চীনের জিনজিয়াং অঞ্চলের কাশগড়কে আরব সাগরের সঙ্গে যুক্ত করে বেইজিংকে ভারত মহাসাগরে যাওয়ার প্রথম স্থলপথ দেয়। 2015 সালের এপ্রিলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইসলামাবাদে আসেন। সে সময় $6,200 কোটি অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ সিপেকের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক সরকারি কর্মকর্তা সাফদার সোহেল। সোহেল বলেন, 2016 সালের শেষের দিকেই এই প্রকল্পের দুর্বলতাগুলো স্পষ্ট হতে শুরু করেছিল। অধ্যপর্ণ 19-এ শিল্প সহযোগিতা, কৃষি সহযোগিতা, পানি সম্পদ ব্যবস্থাপনা ও ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রের অগ্রগতি ছিল অত্যন্ত ধীর। বর্তমান সময়ে এই প্রকল্পের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিস্থিতি। চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির চেয়ে তাদের কর্মীদের আহত হওয়ার বিষয়টি নিয়ে বেশি সংবেদনশীল। সিপেক প্রকল্পের বিভিন্ন সাইটে চীনা নাগরিকদের মৃত্যুর ঘটনা বেইজিংকে উদ্বিগ্ন করেছে। 2026 সালের জানুয়ারিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি গোয়াদর সহ পুরো বেলুচিস্তানে সমন্বিত হামলা চালায়, যা এই ফ্ল্যাগশিপ বন্দরের নিরাপত্তাহীনতাকে আবার সামনে এনেছে। 2021 সাল থেকে এ পর্যন্ত প্রায় 20 জন চীনা নাগরিক পাকিস্তানে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন। এর ফলে বেইজিংয়ের বর্তমান চিন্তাভাবনা এখন অনেকটাই বদলে গেছে। সামরিক ক্ষেত্রের গভীরতা। অর্থনীতির চেয়ে সামরিক ক্ষেত্রে পাকিস্তানের ওপর চীনের প্রভাব এখন অনেক বেশি। স্টকহোম শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির তথ্য অনুযায়ী পাকিস্তানের মোট অস্ত্র আমদানির 80% এখন সরবরাহ করছে চীন, যা 1 দশক আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 2021 থেকে 2025 সালের মধ্যে
পাকিস্তানের অস্ত্র আমদানি 66% বৃদ্ধি পেয়েছে। যৌথভাবে উৎপাদিত JF-17 থান্ডার ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক ফ্রিগেট এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে পাকিস্তানের পুরো সামরিক ইকোসিস্টেম এখন চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘর্ষের সময় চীনা যুদ্ধাস্ত্রগুলোর কার্যকারিতা প্রমাণিত হয়। নিরাপত্তা বিশ্লেষক ফাইসাল বলেন, 2025 সালের মে মাসের সেই সংঘর্ষের পর পাকিস্তানি সামরিক বাহিনী চীনা হার্ডওয়্যারের ওপর পূর্ণ আস্থা পেয়েছে এবং এখন যৌথ উৎপাদন আরও ত্বরান্বিত হচ্ছে। চীনের জন্য এটি ছিল পশ্চিমী ও রুশ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের নিজস্ব প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শনের একটি বড় সুযোগ। তবে সেই সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বেইজিং নয় বরং ওয়াশিংটনের মধ্যস্থতায় হয়েছিল। অর্থাৎ মাঠের অস্ত্র চীনা হলেও দুই পক্ষকে আলোচনার টেবিলে বসার ক্ষমতা এখনও ওয়াশিংটনেরই রয়েছে। কারণ ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের কারণে চীন কখনোই দক্ষিণ এশিয়ায় একজন নিরপেক্ষ মধ্যস্থতা হতে পারবে না। ভবিষ্যতের পথ। চলতি 2026 সালের 14 মে পাকিস্তান চীনের অভ্যন্তরীণ পুঁজিবাজারে তাদের প্রথম প্যান্ডা বন্ড ইস্যু করেছে, যার মূল্য $250 মিলিয়ন। পাকিস্তানি অফিসাররা একে একটি প্রতীকী মাইলফলক হিসেবে দেখছেন, যার মাধ্যমে 1951 সালে শুরু হওয়া দ্বৈত্বিক সম্পর্ক এখন চীনের অভ্যন্তরীণ আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত হলো। তবে সব মিলিয়ে কিছু বাস্তব সীমাবদ্ধতা এখনও রয়ে গেছে। পাকিস্তানি চীনা নাগরিকরা এখনও লক্ষ্যবস্তু হচ্ছেন, সিপেক অবকাঠামো ও ঋণের পাহাড় তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের কারণে চীন ভারত সম্পর্কের সমীকরণও বদলে যেতে পারে। অধ্যাপক কারায়ের মতে এই সম্পর্কের স্থায়িত্ব প্রমাণ করে যে এর মূল ভিত্তিটি সরকার বা আদর্শের পরিবর্তনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। চীন পাকিস্তান সম্পর্কের এই দীর্ঘ যাত্রায় যেমন বড় সামরিক সাফল্য রয়েছে, তেমনই রয়েছে গভীর অর্থনৈতিক ক্ষত। আর এই দুই বাস্তবতাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে তাদের 75 বছরের এই আয়রন ব্রাদার্স। অপরদিকে লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। গত সপ্তাহে লেবাননে বিযুক্তি বিরতির মেয়াদ বাড়ানো হলেও তা মানতে নারাজ ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। লেবাননে আবারও পুরোদমে তীব্র যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে হিজবুল্লাহ ড্রোন হামলার মুখে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই কট্টরপন্থী নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটে বেন গভির লেখেন, বিস্ফোরক ড্রোনের এই বাস্তবতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া নিষিদ্ধ। এখনই সময় এসেছে প্রধানমন্ত্রীর উচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাপ দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া যে আমরা লেবাননে আবারও যুদ্ধে ফিরছি। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের লেবাননের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, বৈরুতের দাহিয়া অঞ্চল দখল করতে হবে এবং একটি তীব্র ও পুরোদস্তুর যুদ্ধে প্রত্যাবর্তন করতে হবে। মূলত চলমান সংঘাতে হিজবুল্লার ব্যবহৃত সস্তা ও প্রযুক্তিসম্পন্ন ড্রোনগুলো প্রতিনিয়ত ইসরায়েলের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়ে আকাশসীমায় প্রবেশ করছে। এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেন গভির যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করে লেবাননের ওপর সামরিক চাপ বাড়ানোর এই উগ্র আহ্বান জানালেন। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এবং সবশেষে থাকছে, আমি মোদির বড় ভক্ত ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে মোদির বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সময় রোববার 22 মে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকে ফোন করে ট্রাম্প বলেন, সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি হতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। ট্রাম্প বলেন, আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনো ছিলাম না। ভারত আমাদের ওপর 100% ভরসা করতে পারে। তাদের কোনো সাহায্য প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে। তারা এখানেই ফোন করবে। আমরা ভালো করছি। আমরা একের পর এক রেকর্ড করছি। ট্রাম্প আরও বলেন, আমাদের অর্থনীতির রেকর্ড পরিমাণ শক্তিশালী, শেয়ার বাজারও রেকর্ড উচ্চতায়, আর ভারত যা চায় তাই পায়। আমি মোদির একজন বড় ভক্ত।
এই সময় তিনি মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন আপনার কাছে মার্কো সার্জিওর মতো মানুষ থাকে তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন। ট্রাম্প আরও বলেন, আমি জানি আপনারা আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। সবাই সন্ধ্যাটা উপভোগ করুন। প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাকে জানাবেন আমি তার একজন বড় ভক্ত।